সময়ের অনন্ত স্রোতে মানুষ কত কিছুই না ভুলে যায়। ক্ষমতার অন্ধ অহংকার, সম্পদের তীব্র মোহ আর শহরের কৃত্রিম চাকচিক্যের গোলকধাঁধায় পথ হারিয়ে আমরা প্রায়শই ভুলে যাই সেই পুরনো, জীর্ণ, শ্যাওলা ধরা সিঁড়িগুলোকে, যাদের বুকে নির্দয়ভাবে পা রেখে, যাদের অস্থিমজ্জা আর বুকের রক্ত নিংড়ে আমরা সাফল্যের সর্বোচ্চ এবং ঝলমলে শিখরে আরোহণ করেছি। সাফল্যের এই তীব্র চোখ ধাঁধানো আলো অনেক সময় আমাদের বিবেক আর দৃষ্টিশক্তিকে পুরোপুরি অন্ধ করে দেয়। আর সেই সাময়িক অন্ধত্বে আমরা আমাদের আদিম শিকড়কে, আমাদের অতীতকে নির্লজ্জভাবে অস্বীকার করে বসি। আমরা এই চরম সত্যটা ভুলে যাই যে আকাশের বুকে যত উঁচু তলাতেই ঘুড়ি উড়ুক না কেন, তার সুতোটা কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো এক বিশ্বস্ত, শক্ত হাতের মুঠোতেই পরম মমতায় বাঁধা থাকে। কিন্তু নিয়তি বড় অদ্ভুত, নিপুণ এবং চরম সত্যবাদী এক বিচারক। সে ঠিকই কোনো এক অপ্রত্যাশিত মোড়ে, জীবনের কোনো এক বাঁকে আমাদের দাঁড় করিয়ে আমাদের ফেলে আসা অতীতকে একেবারে চোখে আঙুল দিয়ে নির্মমভাবে দেখিয়ে দেয়। জীবন বড় নিষ্ঠুরভাবে, কখনো কখনো চরম অপমানের সাথে শিখিয়ে দেয় যে নিজের শিকড়কে মাটি থেকে উপড়ে ফেলে বা অহংকারের বশে অস্বীকার করে কোনো মহিরুহ কখনোই চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে না। একদিন না একদিন নিজেরই অহংকারের প্রবল ভারে তাকে মাটিতে লুটিয়ে পড়তেই হয়। ম্যাডাম, দয়া করে আমার এই ছোট্ট উপার্জনের সম্বলটুকু, আমার বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু গুঁড়িয়ে দেবেন না। এই ভাঙাচোরা চায়ের দোকানটার ধোঁয়াতেই আমি আমার সারা জীবনের স্বপ্ন আর আমার পুরো পৃথিবীটাকে তিল তিল করে গড়ে তুলেছিলাম। মায়া, এই সামান্য সোনার গয়না তো নেহাতি একটা জড় ধাতু। মাটি থেকে এসেছে, মাটিতেই মিশবে। কিন্তু তোমার ওই দুচোখে বড় অফিসার হওয়ার যে আগুন আমি জ্বলতে দেখেছি, সেটাই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। উনি কি তোমার স্বামী, যিনি এত কষ্ট করে নিজের রক্ত জল করে তোমার এই দামি শহরের পড়াশোনার খরচ যোগাচ্ছেন? না তো, উনি আমার গ্রামের খুব দূরের এক গরিব আত্মীয়, যিনি আমার বাবার নেওয়া পুরনো একটা ঋণের টাকা কিস্তিতে শোধ করেন মাত্র। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। পাহাড়ের হাড় কাঁপানো কনকনে ঠান্ডা বাতাসে মিশে থাকা উনুন জ্বালানো সস্তা কয়লার ঝাঁঝালো ধোঁয়া, পোড়া মোবিল আর পুরনো তলার দিকটা পুড়ে কুচকুচে কালো হয়ে যাওয়া অ্যালুমিনিয়ামের কেতলি থেকে অবিরাম উঠতে থাকা গরম ভাব, এটাই ছিল বিজনের জীবনের সম্পূর্ণ একঘেয়ে, রূঢ় এবং নিঃসঙ্গ জগৎ। শিলিগুড়ি থেকে বেশ কিছুটা উঁচুতে পাহাড়ি খাদের ধারে অবস্থিত এক রুক্ষ পাথুরে পাহাড়ি বাস টার্মিনালে যখন ভোরবেলার চারদিকের জমাট বাঁধা ঘন কুয়াশা চিড়ে প্রথম বাসটি এসে সশব্দে ব্রেক কষত, তখন বিজনের কড়া পড়া, ফেটে চৌচির হয়ে যাওয়া পায়ের পাতাগুলো কনকনে ঠান্ডা শিশির ভেজা মাটিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর, অমানবিক সংগ্রাম শুরু করত। দিনরাত অবিরাম যাত্রীদের ফেলে যাওয়া চায়ের এঁঠো বাসন ছাই আর বালি দিয়ে ঘষতে ঘষতে তার হাতের আঙুলগুলো এমন অসার, রুক্ষ আর চামড়া ওঠা হয়ে গিয়েছিল যে এখন ফুটন্ত গরম জলের ছিটে এসে পড়লেও বা জ্বলন্ত কয়লার ছ্যাঁকা লাগলেও সে আর শরীরে কোনো যন্ত্রণাই টের পেত না। যন্ত্রণারা যেন তার শরীরের সাথে আপোষ করে নিয়েছিল। মায়ার সাথে তার গাঁটছড়া বাঁধার ঘটনাটি ঘটেছিল এমন এক চরম দুর্দিনে, যখন মায়ার বৃদ্ধ এবং দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ বাবা গ্রামের এক নিষ্ঠুর মহাজনের ঋণের এক বিশাল পাথরসম পাহাড়ের নিচে আষ্টেপৃষ্ঠে চাপা পড়েছিলেন। মায়ের চিকিৎসার জন্য নেওয়া সেই চড়া সুদের ঋণ শোধ করতে না পারায় পাওনাদাররা যখন তাদের একমাত্র মাথা গোজার ঠাঁই, পৈতৃক ভিটেটুকু কেড়ে নেওয়ার চূড়ান্ত হুমকি দিচ্ছিল, তখন মায়ার দুচোখে ভবিষ্যতের জমাট অন্ধকার ভেবে কেবলই হতাশার আর আতঙ্কের জলের ধারা বইত। সমাজের চোখে এই বিয়েটা ছিল নেহাতি একটা অসম, হাস্যকর বোঝাপড়া। পাড়ার লোক আড়ালে আবডালে বিস্তর হাসাহাসি করত। কোথায় কলেজের সবচেয়ে মেধাবী রূপসী ছাত্রী মায়া, আর কোথায় বাসস্ট্যান্ডের এক অনাথ, মূর্খ, ধুলোমাখা চা বিক্রেতা বিজন। এ যেন রূপকথার রাজকন্যার সাথে এক ভিখারির বিয়ে। কিন্তু বিজন বাইরের চেহারায় সাধারণ হলেও তার ভেতরটা সাধারণ কোনো মানুষের মতো ছিল না। তার একটা গভীর, সংবেদনশীল এবং বিশাল মাপের শিল্পী মন ছিল। সে মায়ার সেই ক্রন্দনরত, হতাশাগ্রস্ত চোখের অতলে অন্ধকারের ঠিক পেছনে লুকিয়ে থাকা এক জ্বলন্ত স্বপ্নের স্ফুলিঙ্গ খুব স্পষ্ট দেখতে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল এই মেয়েটির অসাধারণ মেধা
আর আকাশছোঁয়া স্বপ্ন কেবল দারিদ্র্য আর টাকার অভাবে পুরনো পোকায় কাটা বইয়ের বিবর্ণ পাতায় চিরতরে হারিয়ে যেতে বসেছে। বিজন সেদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সেই পাষাণ মহাজনের পায়ে ধরেছিল, নিজের সারা জীবনের জমানো শেষ সম্বলটুকু, এমনকি নিজের মায়ের গয়না বন্ধক দিয়ে মায়াদের ভিটে মাটি বাঁচিয়েছিল। সেদিনই সে নিজের কাছে, নিজের বিবেকের কাছে মনে মনে এক কঠোর প্রতিজ্ঞা করেছিল। সে নিজে কয়লার মতো পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মায়ার এই অফিসার হওয়ার স্বপ্নকে, তার চোখের এই আগুনকে সে কোনো দিন নিভতে দেবে না। বিয়ের পর মায়া যখন নিজের ছেঁড়া জোড়াতালি দেওয়া চটিতে পা গলিয়ে অত্যন্ত সংকোচের সাথে বিজনের এই ছোট্ট নড়বড়ে কাঠের বেঞ্চিতে এসে বসত, তখন বিজন লজ্জায় আর প্রবল সংকোচে নিজের শতচ্ছিন্ন ময়লা গেঞ্জিটাকে তার ঢিলেঢালা বোতাম খোলা শার্টের ভেতরে আড়াল করার আপ্রাণ চেষ্টা করত। সে চাইত না তার এই করুণ দারিদ্র্য, তার এই দীনতা মায়ার চোখে কোনো করুণা বা অপরাধবোধ সৃষ্টি করুক। সে অত্যন্ত সন্তর্পণে চায়ের পাতার পুরনো টিনের কৌটোর ভেতর থেকে সারা দিনের হাড় ভাঙা খাটনির পর বেঁচে যাওয়া কিছু খুচরো পয়সা ও দুমড়ানো ময়লা নোট বের করে একটি আধময়লা সুতির কাপড়ে সযত্নে মুড়িয়ে নিত এবং টু শব্দ না করে অত্যন্ত আদরের সাথে মায়ার হাতের মুঠোয় গুজে দিত। মায়ার নরম তুলতুলে আঙুলগুলো যখন সেই কালচে ঘামে ভেজা নোটগুলোকে স্পর্শ করত, তখন অসীম কৃতজ্ঞতায় তার চোখের পাতা ভারী হয়ে উঠত, গলা বুজে আসত কান্নায়। সে বুঝতে পারত এই কয়েকটা টাকা স্রেফ বাজার চলতি কাগজ নয়, এগুলো বিজনের রক্ত জল করা ঘাম, তার নিজের জীবনের বিনিময়ে কেনা মায়ার ভবিষ্যৎ। তখন সে নিজের শুকনো হাতের তালু দিয়ে বিজনের গাল ও কপালে জমে থাকা কয়লার কালিমাখা দাগগুলো পরম মমতায় স্ত্রীর অধিকারে মুছিয়ে দিত। বিজন তার বুকের ভেতর জমা হওয়া হাজারো কষ্ট, খদ্দেরদের দৈনন্দিন অকথ্য গালিগালাজ, পাওনাদারদের তাগাদা আর নিজের ভাঙাচোরা কণ্ঠস্বরকে গলার ভেতরেই সযত্নে চেপে রেখে কেবল এক চিলতে প্রশান্তির ও নিশ্চিন্তের হাসি হাসত। কারণ সে খুব ভালো করেই জানত, যদি সে একবার নিজের কষ্টের কথা বা ক্লান্তির কথা মুখে উচ্চারণ করে ফেলে, তবে তার নিজের মনের সাহস তো ভাঙবেই, সাথে মায়ার স্বপ্নের উড়ানো মাঝপথে চরমভাবে হোঁচট খাবে। মায়া দুর্বল হয়ে পড়লে যে তাদের সব শেষ হয়ে যাবে। মায়াকে শহরের সবচেয়ে নামকরা এবং ব্যয়বহুল IAS IPS কোচিং সেন্টারে ভর্তি করানোর এককালীন মোটা টাকা জোগাড় করতে গিয়ে বিজন টানা 3টে রাত দু চোখের পাতা এক করতে পারেনি। দিনের বেলা চায়ের দোকান সামলে, রাতের বেলা কনকনে ঠান্ডায় বাস টার্মিনালে আসা ক্লান্ত যাত্রীদের ভারী মালপত্র, বিশাল বিশাল লোহার ট্রাঙ্ক আর সিমেন্টের বস্তা নিজের রুগ্ন কাঁধে বয়ে সে নির্গুম রাত কাটিয়েছিল। পাহাড়ের খাড়াই পিচ্ছিল পথে ভারী মাল বইতে গিয়ে তার মেরুদণ্ডে যে তীব্র অসহ্য যন্ত্রণার সৃষ্টি হতো, তা প্রতিবারই যেন জাদুমন্ত্রের মতো শান্ত হয়ে যেত যখন সে অনেক দূর থেকে তাদের কাঁচা ঘরের জানলা দিয়ে দেখত মায়া মোমবাতির টিমটিমে অনুজ্জ্বল আলোয় শীতে কাঁপতে কাঁপতে গায়ে একটা পুরনো শাল জড়িয়ে এক মনে মোটা মোটা আইনের আর ইতিহাসের বইয়ের আতা উল্টাচ্ছে। রাতের নিস্তব্ধ প্রহরে যখন গোটা পাহাড়ি উপত্যকা আর পৃথিবীর সমস্ত কোলাহল গভীর ঘুমে তলিয়ে যেত, তখন তাদের সেই মাটির তৈরি কাঁচা ঘরের চারদেয়ালে কেবল মায়ার কলমের খসখস, একটানা শব্দ আর দাওয়ায় ছেঁড়া মাদুরে শুয়ে থাকা বিজনের ক্লান্ত শ্রান্ত বুকের ভারী শ্বাসের আওয়াজ একে অপরের সাথে মিশে এক অদ্ভুত পবিত্র সিম্ফনি তৈরি করে রাতের অন্ধকারে প্রতিধ্বনিত হতো। বিজন প্রায়শই নিজের পেটের তীব্র খিদেকে ধামাচাপা দেওয়ার জন্য রাতে আঁজলা ভরে কেবল বরফের মতো ঠান্ডা কলপাড়ের জল খেয়েই চুপচাপ ঘুমিয়ে পড়ার ভান করত। মায়া খেতে ডাকলে বলতো, আমার পেট ভরা, স্ট্যান্ডে আজ অনেকগুলো সিঙারা খেয়েছি। কিন্তু আসল কারণটা ছিল যাতে সেই রাতের খাবারের বাঁচানো টাকায় পরের দিন সকালে মায়ার জন্য বাজার থেকে অন্তত একটু ভালো গরুর দুধ এবং তাজা আপেল বা কমলা লেবু কিনে আনা যায়। সে চাইতো মায়ার ব্রেন যেন পুষ্টি পায়, তার যেন পড়াশোনায় কোনো ক্লান্তি না আসে। নিজের শরীর ভেঙে চুরমার হয়ে গেলেও মায়ার যেন কোনো অযত্ন না হয়। এটাই ছিল বিজনের জীবনের একমাত্র ধ্যান ও জ্ঞান। পড়াশোনার অতিরিক্ত মানসিক চাপ, একগাদা সিলেবাস শেষ করার তাগিদ এবং শহরের ধুরন্ধর ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতার ভয়ের কারণে যখন মায়ার কপালে দুশ্চিন্তার স্পষ্ট ভাঁজ ফুটে উঠত, ভয়ে যখন সে কেঁদে ফেলত,
তখন বিজন তার পরিশ্রম ক্লান্ত কাঁপানো হাত দিয়ে মায়ার মাথায় সযত্নে সর্ষের তেল মালিশ করে দিত এবং পরম স্নেহে তার চুলে আঙুল বুলিয়ে তাকে শান্ত করত। তাকে সাহস জুগিয়ে বলতো, তুমি পারবে মায়া, আমার মন বলছে আমি জানি তুমি পারবে। তোমার জায়গা এই অন্ধকার ধোঁয়ামাখা পাহাড়ে নয়, তুমি জন্মেইছ আলো ছড়ানোর জন্য। সেই অমূল্য মুহূর্তগুলোতে তাদের দুজনের মুখে আর কোনো ভাষা থাকত না, শুধু থাকত এক গভীর আধ্যাত্মিক নীরব বোঝাপড়া, যা ঘরের কাঁচা দেওয়ালে মোমবাতির আলোয় নেচে ওঠা ছায়াগুলোতে স্পষ্ট প্রতিফলিত হতো। মায়ার পড়াশোনার স্তর যত কঠিন হতে লাগল, শহরের বইপত্রের দাম যত বাড়তে লাগল এবং সময় যত এগোতে লাগল, বিজনের শরীরের মাংসপেশিগুলো যেন ততই গলে গলে পড়তে শুরু করল। দিনের পর দিন অপুষ্টি, অনিদ্রা আর অমানসিক পরিশ্রমে একটা সময় তার বুকের পাঁজরের হাড়গুলো চামড়া ফুঁড়ে স্পষ্ট গোনা যেতে লাগল। চোখ দুটো বসে গেল গভীর কোঠরে। যখন মায়ার জীবনের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক পরীক্ষাটি একেবারে দোরগোড়ায় এসে কড়া নাড়ল, তখন বিজনের হাতে আক্ষরিক অর্থেই কানাকড়িও ছিল না। বাজারের ধার দেনা মুদিখানার বাকি তখন পাহাড় ছুঁয়েছে। কেউ আর নতুন করে ধার দিতে রাজি নয়, কিন্তু বিজন তো হাল ছাড়ার পাত্র নয়। সে বিনা দ্বিধায় তার মৃত মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন, একটি পুরনো ভাঙা সোনার দুল যা সে নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রেখেছিল, শত অভাবেও যা সে হাতছাড়া করেনি, সেটি নিয়ে স্থানীয় এক পাষাণ হৃদয় চতুর স্বর্ণকারের দোকানে গিয়ে একেবারে জলের দরে বিক্রি করে দিল, শুধু এই কারণে যাতে মায়ার পরীক্ষার ফি জমা দিতে কোনোভাবেই একদিনও দেরি না হয়। স্বর্ণকার যখন অত্যন্ত নির্লিপ্তভাবে সেই মহার্ঘ দুলটি তার ওজন করার দাড়িপাল্লায় তুলে রাখল এবং তাচ্ছিল্য করে ধোঁয়া ছেড়ে বলল, এ তো অনেক পুরনো সোনা বাপু, প্রচুর খাদ মেশানো, এর বেশি টাকা হবে না, নেবে তো নাও, নইলে রাস্তা দেখো। তখন বিজনের বুকের ভেতরটা যেন যন্ত্রণায় চিরে টুকরো টুকরো হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছিল। মায়ের শেষ স্মৃতিটুকু হাতছাড়া হওয়ার কষ্টে তার চোখ ফেটে জল আসতে চাইছিল, কিন্তু সে কেবল একটি শুকনো ঢোক গিলে নিজের ভেতরের কান্নাটাকে গিলে ফেলে নিজের চোখ দুটোকে মাটির দিকে নিচু করে রাখল। মায়া যখন কোনোভাবে এই হৃদয়বিদারক ত্যাগের কথা জানতে পারল, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ছুটে এসে বিজনের বুকে মাথা গুজে হাউ মাউ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। তার চোখের অঝোর ধারা বিজনের সেই পুরনো ঘামে ভেজা গেঞ্জিটিকে সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছিল। বিজন তখন অত্যন্ত স্নেহে মায়ার মাথাটি নিজের শক্ত বুকে চেপে ধরল এবং অত্যন্ত ধীর কিন্তু অদ্ভুত এক ভারী গলায় তাকে বোঝাল, মায়া, পাগলি আমার, কেঁদো না। এই সোনা তো নিহাতি একটা তুচ্ছ জড় ধাতু ছাড়া আর কিছুই নয়। ওটা তো অকেজো হয়ে বাক্সে পড়েই ছিল, কিন্তু তোমার ওই আয়ত চোখে এক মস্ত বড় অফিসার হওয়ার যে স্বপ্ন আমি দেখেছি, সেটাই যে আমার আসল জীবন, আমার বেঁচে থাকার একমাত্র রসদ। আজ যদি টাকার অভাবে তুমি এই পথ থেকে পিছিয়ে যাও, তবে এই সামান্য চা বিক্রেতা বিজনও এই বাসস্ট্যান্ডের কয়লার ধোয়ার মাঝে চিরতরে কোথায় যেন হারিয়ে যাবে। আমার জীবনের কোনো দামই থাকবে না মায়া, আমাকে অন্তত এই সার্থকতাটুকু দাও। বিজনের এই কথা শুনে মায়া নিজের ফুঁপানি কোনো রকমে থামিয়ে সোজা বিজনের চোখের দিকে তাকাল। সে দেখল বিজনের লাল হয়ে থাকা ক্লান্ত কোটরাগত চোখে আশার এক এমন অবিচল প্রদীপ্ত শিখা জ্বলজ্বল করছে, যা নিমেষের মধ্যে মায়ার ভেতরের সমস্ত ভয়, দ্বিধা আর দুর্বলতাকে পুড়িয়ে একেবারে ছাই করে দিল। সেই বিশেষ রাতটি ছিল তাদের দুজনের জীবনের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং গভীর এক রাত, যেখানে অতিক্রান্ত হওয়া প্রতিটি মুহূর্ত যেন তাদের দুজনের অসীম ধৈর্যের এক কঠিন পরীক্ষা নিচ্ছিল। পরের দিন সকালে সূর্যের প্রথম আলো ফোটার অনেক আগেই বিজন উনুনে চায়ের কেতলি চাপিয়ে দিয়েছিল, আর সেই কেতলির ফুটন্ত জলের খড়খড় শব্দ যেন মায়ার জীবনের এক নতুন সোনালী যাত্রার শুভ শঙ্খনাদ হিসেবে বাজছিল। মায়া যখন তার চূড়ান্ত মূল পরীক্ষাটি দেওয়ার জন্য শহরের দিকে রওনা হওয়া বড় বাসের পাদানিতে পা রাখতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, তখন বিজনের সেই শক্ত, রোদে পোড়া কালো হাতটি তাকে পরম নিশ্চিন্ততায় পেছন থেকে শক্ত করে ধরে ফেলে পতন থেকে বাঁচাল। ধোঁয়া আর ধুলোর বিশাল কুণ্ডলী উড়িয়ে বাসটি যখন শহরের দিকে গর্জন করে এগিয়ে গেল, তখন বিজন ঠিক ততটা সময় রাস্তার ধুলোর মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না বাসটি দূরের ওই পাহাড়ি রাস্তার বাঁকে গিয়ে পুরোপুরি তার চোখের আড়াল হয়ে গেল। তার ঠোঁটে ছিল এক তৃপ্তির হাসি, আর মনে ছিল এক অজানা আশঙ্কার মিশ্র অনুভূতি।
শহরের চোখ ধাঁধানো চাকচিক্য, গতির রোমাঞ্চ এবং আইপিএস ট্রেনিং সেন্টারের মাথা উঁচু করা বিশাল সাদা দেওয়ালগুলো মায়ার সামনে সম্পূর্ণ এক নতুন, অচেনা পৃথিবীর দরজা হা করে খুলে দিল, যেখানে বাস টার্মিনালের সেই নোংরা ধুলো, দারিদ্র্য, গ্লানি আর দমবন্ধ করা কয়লার ধোঁয়ার কোনো অস্তিত্ব ছিল না। এখানকার সকালগুলো বিজনের সেই ভাঙা চায়ের কেতলির খড়খড় শব্দে বা কাকের ডাকে শুরু হতো না, বরং শুরু হতো ক্যাডেটদের ভারী বুটের নিয়মতান্ত্রিক খটখট শব্দ, কুচকাওয়াজ এবং ইন্সট্রাক্টরদের অত্যন্ত কড়া আদেশের মাধ্যমে। আর এই নতুন কঠোর নিয়মের জীবনের সাথে নিজেকে সম্পূর্ণভাবে খাপ খাইয়ে নেওয়ার জন্য মায়া প্রতিদিন নিজের আত্মাকে যেন নিংড়ে শেষ বিন্দু পর্যন্ত উজাড় করে দিত। সেই প্রথম দিকের দিনগুলোতে গ্রাম থেকে বিজনের পাঠানো মানি অর্ডারের সাথে আসা চিঠি যখনই হোস্টেলে পৌঁছত, তখন মায়া পিয়নের হাত থেকে সেই মলিন, ঘামে ভেজা খসখসে খামটি এমন ব্যাকুলভাবে কেড়ে নিত যেন তার ভেতরেই তার হারিয়ে যাওয়া প্রাণবায়ু আটকে রয়েছে। সেই চিঠির ভাঁজে ভাঁজে লেগে থাকা হলদেটে চায়ের দাগ এবং বিজনের শরীরের সেই পরিচিত ঘামের গন্ধ মায়া খুব স্পষ্টভাবে অনুভব করতে পারত, যা সে নিজের নাকের কাছে সযত্নে চেপে ধরে চোখ বন্ধ করে সেই দূরবর্তী পাহাড়ি বাস টার্মিনাল আর বিজনের অমায়িক হাসিমুখটাকে স্মরণ করত। বিজন তার পাঠানো চিঠিতে কোনোদিন ঘুণাক্ষরেও নিজের ব্যক্তিগত কষ্টের কথা, নিজের অসুস্থতার কথা, খিদের জ্বালা বা মহাজনদের ঋণের চাপের কথা একটি বারও উল্লেখ করত না। কেবল তার সেই ভাঙা ভাঙা কাঁচা হাতের অক্ষরে এটাই সান্ত্বনা দিয়ে লেখা থাকত যে তুমি শুধু তোমার স্বাস্থ্যের ভালো করে খেয়াল রেখো, শহরের জলখাবার ঠিকমতো খেও, এখানে দোকানে বেচাকেনা খুব ভালোই চলছে, আমার কোনো চিন্তা নেই, মন দিয়ে পড়াশোনা করো। কিন্তু বাস্তবের রূঢ় সত্যিটা ছিল একেবারেই অন্যরকম এবং ভয়ঙ্কর। বাস টার্মিনালের ঠিক মাঝখানে একটি নতুন ওভারব্রিজ তৈরি হওয়ার বিশাল কাজ শুরু হওয়ায় বিজনের চায়ের দোকানের ঠিক সামনেই এক বিশাল ও গভীর গর্ত খুঁড়ে ফেলা হয়েছিল, যার ফলে তার দোকানে কোনো সাধারণ গ্রাহকের বা বাসের যাত্রীদের আসা যাওয়া প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। চারদিক ধুলোয় ভরে থাকত। বিজন এখন সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কেবল ততটুকুই সামান্য চা বিক্রি করতে পারত, যা দিয়ে সে কোনো মতে মায়ার দামি বইপত্রের নতুন কিস্তি এবং শহরের হোস্টেলের খরচের টাকাটুকু নির্দিষ্ট সময়ে মানি অর্ডার করে পাঠাতে পারে। নিজের পেট চালানোর জন্য সে রাতের অন্ধকারে বেঁচে যাওয়া শক্ত হয়ে যাওয়া বাসি পাউরুটির টুকরো জলে ভিজিয়ে নিয়ে কোনো মতে গিলে ফেলত, যাতে পেটের ভেতরের খিদের তীব্র মোচড়টা অন্তত শান্ত হতে পারে, এবং সে রাতভর জেগে স্টেশনে আসা মালগাড়ি থেকে ভারী বস্তা নামানোর হাড় ভাঙা কাজটা চালিয়ে যেতে পারে। একদিন আচমকায় যখন ট্রেনিং সেন্টারের মূল ফটকে বিজনের পাঠানো একটি মানি অর্ডার এসে পৌঁছাল, তখন মায়ার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা তার এক ধনী ও অহংকারী বান্ধবী সেই ছেঁড়া মলিন ফর্মে বিজনের নাম এবং তার পেশার জায়গাটিতে লেখা বিবরণটি স্পষ্ট দেখে ফেলল। সেই বান্ধবী অত্যন্ত নাক সিটকে তাচ্ছিল্যের সুরে মায়াকে জিজ্ঞেস করল যে, উনি কি সেই মহান ব্যক্তি যিনি এত কষ্ট করে তোকে এখানে পড়াচ্ছেন? তোর হাজবেন্ড নাকি? হাতের লেখাটা তো পুরো অশিক্ষিতদের মতো, তুই এমন একটা মেয়েকে বিয়ে করলি? বান্ধবীর এই অপ্রত্যাশিত ও ব্যঙ্গাত্মক প্রশ্নে তখন মায়ার গলায় যেন একটা বিশাল কাঁটা আটকে গেল। তার চারপাশের পৃথিবীটা যেন কয়েক মুহূর্তের জন্যে থমকে গেল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপল, চোখের সামনে মাত্র এক পলকের জন্যে বিজনের সেই ঘামে ভেজা, কালি মাখা, ক্লান্ত ও ভালোবাসায় ভরা মুখটা জলজল করে ভেসে উঠল। কিন্তু ঠিক পর মুহূর্তেই তার ভেতরের অভিজাত সামাজিক মর্যাদা হারানোর ভয় এবং লোকলজ্জার শঙ্কা জন্ম নিল। সে ভয় পেল পাছে তার বন্ধুরা তাকে ছোট লোক বা চাওয়ালার বউ বলে অবজ্ঞা করে, তাকে তাদের দল থেকে বের করে দেয়। মায়া অত্যন্ত সন্তর্পণে নিজের চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিয়ে অত্যন্ত ধীর এবং নিস্তব্ধতায় ভরা এক মেকি গলায় কোনো প্রকার অপরাধবোধ ছাড়াই নির্লজ্জভাবে মিথ্যা উচ্চারণ করল, না তো, উনি আমার গ্রামের অনেক দূরের এক গরিব আত্মীয়, যিনি আসলে আমার বাবার নেওয়া পুরনো একটা ঋণের ব্যাপারে প্রতি মাসে এই সামান্য টাকাটা পাঠান, আর কিছুই নয়। এই ভয়ঙ্কর মিথ্যে কথাটি যখন মায়ার মুখ থেকে অবলীলায় বেরোল, ঠিক সেই অভিশপ্ত মুহূর্তে
ওই দূরের ছোট্ট পাহাড়ি বাস টার্মিনালে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা বিজনের বুকে এক খুব তীব্র ব্যাখ্যাহীন ঝাঁকুনি লাগল। তার দুর্বল শরীরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল এবং তার হাত থেকে সদ্য ধোয়া কাঁচের একটি গ্লাস ছিটকে গিয়ে পাথরের মেঝের ওপর পড়ে সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কাঁচ ভেঙে যাওয়ার সেই তীব্র তীক্ষ্ণ শব্দটা যেন কোনো এক অদৃশ্য শক্তি হয়ে মাইলের পর মাইল দূরত্ব অতিক্রম করে বিজনের হৃদয়ের একেবারে গভীর কোণে গিয়ে সজোরে বিঁধে গেল। কিন্তু সে তার সেই অদ্ভুত কষ্টটাকে অবজ্ঞা করে নিজের কেটে যাওয়া আঙুলটি অন্য হাত দিয়ে সহলাতে সহলাতে দীর্ঘশ্বাস ফেলে আবারও কেতলি মাজার কাজে লেগে পড়ল। সে ভাবল, হয়তো ক্লান্তির কারণেই এমনটা হল। অবশেষে যখন মায়ার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হল এবং তার নাম গোটা তালিকার সবার ওপরে সাফল্যের সাথে জ্বলজ্বল করে উঠল, তখন পুরো আইপিএস ট্রেনিং সেন্টারে উচ্ছ্বসিত করতালির শব্দ সজোরে প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু অবাক করার বিষয় হল, মায়ার চোখে সেই অভূতপূর্ব জয়ের আনন্দের চেয়ে একটি অদ্ভুত অজানা ভয় বেশি কাজ করছিল। সে নিজের গায়ে জড়ানো নতুন খাকি ইউনিফর্মের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দীর্ঘক্ষণ দেখল, যেখানে তার কাঁধে লেগে থাকা উজ্জ্বল চকচকে নক্ষত্রগুলো যেন বারবার বিজনের সেই জলের দরে বিক্রি করে দেওয়া সোনার টুকরোগুলোর কথাই মনে করিয়ে দিয়ে তাকে অপরাধ বোধে বিদ্ধ করছিল। সে বুঝতে পারছিল, এই নক্ষত্রের আলো বিজনের অন্ধকারের ফসল, কিন্তু ক্ষমতার অহংকার এবং নতুন সমাজের হাতছানি সেই অপরাধ বোধকে বেশি গভীরে যেতে দিল না। সে নিজেকে বোঝাল, সে নিজের যোগ্যতায় এই পদ পেয়েছে। এদিকে বিজন যখন গ্রামের একটি অল্পবয়সী ছেলের আনা খবরের কাগজের প্রথম পাতায় তার মায়ার ছবি দেখতে পেল, তখন বিজনের চোখ থেকে আনন্দ আর গর্বের এক বাঁধ ভাঙা অশ্রুর বন্যা বয়ে গেল এবং সে সেই ছেঁড়া খবরের কাগজের পাতাটি নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে আবেগে মাটিতেই বসে পড়ল। তার কাছে যাতায়াতের জন্য এতটুকুও টাকা অবশিষ্ট ছিল না যে সে শহরে গিয়ে নিট চোখে মায়ার জীবনের সবচেয়ে বড় দিন অর্থাৎ সেই জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেড দেখতে পারে। তাই সে সেই বাস টার্মিনালের একটি ছোট্ট ল্যাম্প পোস্টে লাগানো পুরনো লাউডস্পিকার থেকে ভেসে আসা খবরটা শুনেই নিজের পিঠ নিজেই চাপড়ে দিয়ে নিজেকে বাহবা দিল। চোখের জল মুছতে মুছতে সে আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে বলল, মা, আজ আমার জীবন সার্থক, আমার মায়া পেরেছে। মায়া যখন তার জীবনের প্রথম পোস্টিং পেল, তখন সে সরকার থেকে একটি সুবিশাল সুরম্য বাংলো, 3টি চকচকে গাড়ি এবং তার আগে পেছনে সারাক্ষণ ঘুরে বেড়ানো এক বিরাট রক্ষী বাহিনী পেয়ে গেল, যা খুব সহজেই তার সেই ফেলে আসা কষ্টের অতীতের ওপর একটি অত্যন্ত মোটা এবং অস্বচ্ছ পর্দা ফেলে দিল। ক্ষমতার স্বাদ বড় অদ্ভুত আর নেশা ধরানো, তা মানুষকে নিজের শেকড় ভোলাতে খুব পারদর্শী। সে এখন ইচ্ছে করেই বিজনের সেই বারবার আসা ফোন কলগুলোকে বিরক্তিকর মনে করে ব্যস্ত আছে দেখিয়ে নির্দয়ভাবে কেটে দিতে শুরু করল, কারণ তার সেই শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল নিস্তব্ধ অফিসে বসে যখন ফোন থেকে বিজনের সেই গেয় অশিক্ষিত এবং তোতলানো দুর্বল কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, তখন মায়া নিজের উচ্চ পদের মর্যাদা সবার সামনে ছোট হয়ে যাচ্ছে বলে গভীরভাবে অনুভব করত। তার মনে হতো এই মানুষটা তার বর্তমান জীবনের সাথে একেবারেই বেমানান। বিজন যখনই বুক ভরা আশা নিয়ে ফোন করত, তখন সে তার ভাঙা স্ক্রিনের সস্তা ফোনটি কানের কাছে শক্ত করে ঠেকিয়ে রেখে কেবল তার মায়ার মুখ থেকে একটিবার হ্যালো শোনার জন্য পাগলের মতো ছটফট করত। কিন্তু প্রতিবারই অন্য প্রান্ত থেকে কেবল একটি যান্ত্রিক, অনুভূতিহীন, ঠান্ডা আওয়াজ আসত যে আপনি যে নম্বরটিতে কল করেছেন সেটি এখন ব্যস্ত আছে। বিজন নিজের মনের গভীরে খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এই দূরত্ব কেবল গ্রাম আর শহরের রাস্তার নয়, বরং তাদের দুজনের মাঝে এখন একটি বিশাল, অলঙ্ঘনীয় সামাজিক পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে, যা পার হওয়ার ক্ষমতা তার ওই ছেঁড়া চটি পড়া কড়া পড়া পায়ের সাধ্যের অতীত। এভাবেই দেখতে দেখতে বছরের পর বছর কেটে গেল এবং নিষ্ঠুর সময় বিজনের শরীরে বলিরেখা ও কয়লার কালো ধোঁয়ার আরও অনেক নতুন নতুন স্তর ফেলে দিল। কিন্তু তার সেই ক্লান্ত, কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো আজও প্রতি সকালে নিয়ম করে সেই পাহাড়ি রাস্তার বাঁকের দিকেই সবার আগে উঠত, যেখান থেকে একদিন তার সর্বস্ব, তার মায়ার বাস শহরের উদ্দেশ্যে চলে গিয়েছিল। বিজনের সেই ছোট্ট নড়বড়ে কাঠের দোকানটি সময়ের সাথে সাথে এখন আরও বেশি পুরনো এবং জরাজীর্ণ হয়ে পড়েছিল, যার মাথার ওপর থাকা ফুটো টিনের ছাদ দিয়ে বর্ষাকালে সব জায়গা থেকে অঝরে জল চুইয়ে চুইয়ে পড়ত
এবং সেই জলের ফোঁটাগুলো সরাসরি তার জ্বলন্ত উনুনের ওপর পড়ে ছ্যাঁক ছ্যাঁক করে এক অত্যন্ত যন্ত্রণাদায়ক ও করুণ শব্দ তৈরি করত। বিজন নিজে থেকে মায়াকে ফোন করা অনেক আগেই চিরতরে ছেড়ে দিয়েছিল, কারণ শেষবার যখন সে অনেক সাহস সঞ্চয় করে মায়ার সরকারি নম্বরে কল করেছিল, তখন তার দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মী অত্যন্ত কড়া এবং চরম অপমানজনক সুরে ধমক দিয়ে বলেছিল যে পুনরায় এই নম্বরে এরকম ফালতু কল করে ম্যাডামের মূল্যবান সময় একদম নষ্ট করবেন না বলে দিচ্ছি। আপনি কে যে ম্যাডাম আপনার সাথে কথা বলবে? আপনার মতো রাস্তার ভিখারিদের সাথে কথা বলার সময় এসপি ম্যাডামের নেই, ফোন রাখুন। বিজন সেই অভিশপ্ত রাতে নিজের অন্ধকার দোকানের পেছনে একা বসে আকাশের অগণিত নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদেছিল এবং নিজের ফোলা আঙুলগুলো দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরেছিল, যাতে তার সেই বুক ফাটা ফুপানির আওয়াজ কোনোভাবেই বাইরে আসতে না পারে। কিন্তু সে রাতে তার ভিতরকার হৃদয়টা চিরকালের মতো পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার লালন করা স্বপ্নের নির্মম মৃত্যু হয়েছিল। মায়া এখন তার ডিপার্টমেন্টের একজন অত্যন্ত কড়া, বদমেজাজি এবং প্রভাবশালী আইপিএস কর্মকর্তা হিসেবে চারিদিকে পরিচিত হয়ে উঠেছিল, যার নাম শুনলেই বড় বড় কুখ্যাত অপরাধীদের হৃদয় পর্যন্ত ভয় আর আতঙ্কের সৃষ্টি হতো। কিন্তু এত ক্ষমতা, সম্মান আর দাপট থাকা সত্ত্বেও তার নিজের হৃদয়ের একেবারে গহীনে এক অদ্ভুত, দম বন্ধ করা নীরবতা আর শূন্যতা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। তার বিলাসবহুল বাংলোর মখমলি নরম সোফা এবং দেওয়ালে থরে থরে সাজানো বড় বড় মেডেলগুলো রাতের নিস্তব্ধতায় যেন তাকে অতীত মনে করিয়ে দিয়ে অপরাধ বোধে কামড়াতে আসত, এবং সে প্রায়শই নিজের সেই চকচকে পিতলের নেমপ্লেটটার দিকে তাকিয়ে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরত। সে জানত সে জীবনে সবচেয়ে বড় ধোঁকা কাকে দিয়েছে, কার পিঠে পা রেখে সে আজ এই চূড়ায়। হঠাৎ করেই একদিন নিয়তির অদ্ভুত খেলায় মায়া ঠিক সেই প্রশাসনিক জেলারই এসপি হিসেবে বদলি হয়ে দায়িত্ব পেল, যেখানে তার সেই পুরনো গ্রাম এবং বিজনের সেই স্মৃতি বিজড়িত বাস টার্মিনালটি অবস্থিত ছিল, যেখানে সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিষ্পাপ অথচ চরম কষ্টের দিনগুলো একসময় আটিয়েছিল। দায়িত্ব পাওয়ার কিছুদিন পরেই সরকারি উচ্চমহলের নির্দেশ অনুযায়ী সেই পুরনো পাহাড়ি রাস্তাটি চওড়া করার জন্য এবং বাস টার্মিনাল আধুনিকীকরণের জন্য রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা সমস্ত দোকানপাট ও ছোট ছোট খোকাঘর অবিলম্বে ভেঙে গুড়িয়ে ফেলার এক কঠোর হুকুম জারি হল, এবং মায়া নিজে প্রধান কর্মকর্তা হিসেবে সেই বিশাল উচ্ছেদ অভিযানের সরাসরি পরিদর্শনের জন্য বিশাল পুলিশের বাহিনীর গাড়ির বহর নিয়ে সদর্পে বেরিয়ে পড়ল। দুপুরের চনমনে চিলতে রোদে যখন পুলিশের গাড়ির তীব্র সাইরেন সেই শান্ত নিরিবিলি পাহাড়ি এলাকায় কান ফাটানো শব্দে প্রতিধ্বনিত হতে শুরু করল, তখন পুরো বাস টার্মিনাল জুড়ে এক চরম হুড়োহুড়ি, কান্না আর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেল। বুলডোজারের দানবীয় শব্দে মাটি কাঁপতে শুরু করল। দরিদ্র ও অসহায় দোকানদাররা তাদের সামান্য বাসনকুসন ও রোজগারের মালপত্রগুলো দ্রুত গোছানোর জন্য দিশেহারা হয়ে এদিক ওদিক পাগলের মতো ছুটতে লাগল। বিজন তার বয়সের ভারে এবং দীর্ঘদিনের অপুষ্টিতে দুর্বল হয়ে পড়া পায়ের কারণে অত তাড়াতাড়ি নিজের চায়ের ভারী কেতলি এবং কাঁচের গ্লাসগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারল না। আর ঠিক তখনই পুলিশের ভারী বুটের ভয়ঙ্কর আওয়াজ এসে তার জরাজীর্ণ দোকানের একেবারে ঠিক সামনে এসে থামল। একজন অতি উৎসাহী পুলিশকর্মী বিজনের কলার ধরে তাকে অত্যন্ত নির্মমভাবে ধাক্কা দিল, যার ফলে তার সেই পুরনো কেরোসিন স্টোভটি সজোরে উল্টে গেল এবং তার ভেতরের ফুটন্ত গরম জল সরাসরি বিজনের পায়ের ওপর গিয়ে পড়ল। নিমেষের মধ্যে তার পায়ের চামড়া বীভৎসভাবে ঝলসে গেল এবং সে অসহ্য ব্যথায় কুঁকিয়ে উঠে কাদা মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে একটি লম্বা কালো চকচকে সরকারি এসইউভি গাড়ি একেবারে সামনে এসে সশব্দে ব্রেক কষল। গাড়ির দরজা একজন সিপাহী অত্যন্ত শিষ্টাচার ও স্যালিউটের সাথে খুলে দিল এবং সেই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতর থেকে ভারী বুটের খটখট শব্দের সাথে স্বয়ং এসপি মায়া বাইরে বেরিয়ে এলো। তার চোখে মুখে ছিল এক অহংকারী কাঠিন্য, পরনে ইস্ত্রি করা নিখুঁত খাকি পোশাক, চোখে গভীর কালো দামি চশমা, কাঁধে চকচকে উজ্জ্বল নক্ষত্র এবং তার হাতে ছিল একটি কড়া ড্যাটন লাঠি, যা তার অসীম ক্ষমতার নির্লজ্জ জানান দিচ্ছিল।
মায়া যখন অত্যন্ত তাচ্ছিল্যের সাথে মাটিতে পড়ে থাকা সেই বয়স্ক এবং জরাজীর্ণ মানুষটির দিকে তাকাল, যিনি ব্যথায় মাটিতে শুয়ে ছটফট করছিলেন, তখন হঠাৎ করেই তার নজর আটকে গেল বিজনের সেই ফেটে যাওয়া এবড়ো খেবড়ো পায়ের ওপর, যেখানে পুরনো ফোস্কার গভীর চিরচেনা দাগগুলো এখনও স্পষ্ট। যে পাগুলো একসময় তার বোঝার ভার বয়েছিল, তাকে শহরের বাসে তুলে দিয়েছিল। দুপুরের রোদের একটি সরাসরি ঝলক ঠিক সেই মুহূর্তে মায়ার মুখে এসে পড়ল, এবং পরিস্থিতি ভালোভাবে দেখার জন্য যেমনই সে তার কালো চশমাটি চোখ থেকে সরাল, ঠিক তখনই তার চোখজোড়া সরাসরি গিয়ে ধাক্কা খেল বিজনের সেই ব্যথায় কুঁচকে থাকা ঝলসে যাওয়া কয়লা মাখা মুখটার সাথে, যাকে সে নিজের সফলতার নেশায় বহু বছর আগে এই বাসস্ট্যান্ডেই একা নিঃস্ব অবস্থায় ফেলে রেখে চলে এসেছিল। বিজন তার যন্ত্রণায় ঝাপসা হয়ে আসা চোখ দুটো কোনোমতে কুঁচকে ওপরের দিকে তাকাল, যেখানে তার সেই স্বপ্নের মায়া ঠিক তার মাথার ওপর দাঁড়িয়েছিল। কিন্তু আজ সে তার সেই লাজুক সাধারণ মায়া নয়, বরং একটি গোটা জেলার সবচেয়ে ক্ষমতাশালী এবং বড় পুলিশ অফিসার। কয়েক মুহূর্তের জন্য ওই কোলাহলপূর্ণ জায়গাটায় দুজনের মধ্যে একটি অত্যন্ত গভীর, দম বন্ধ করা হিমশীতল নীরবতা নেমে এলো, যেখানে চারপাশের বাতাসে কেবল বিজনের ভারী ও যন্ত্রণায় কাঁপতে থাকা শ্বাসের আওয়াজ আর বুলডোজারের গোঙানি শোনা যাচ্ছিল। হঠাৎ মায়ার অসাড় হয়ে আসা হাত থেকে তার সেই অহংকারের লাঠিটি খসে গিয়ে সরাসরি নিচের কাদা মাটিতে পড়ে গেল। মায়ার আশেপাশে থাকা সমস্ত সিপাহীরা ও জুনিয়র অফিসাররা হতবাক হয়ে দেখল যে তাদের সেই চিরকালীন কড়া, নির্দয় ও নির্ভীক অফিসারের চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রুর মোটা মোটা ফোঁটা অঝরে বয়ে গিয়ে তাদের সেই গর্বের খাঁকি ইউনিফর্মের কলার পুরোপুরি ভিজিয়ে দিচ্ছিল। বিজন তার ব্যথায় কাঁপানো, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া হাত দিয়ে মাটির ধুলো শক্ত করে আঁকড়ে ধরল, এবং নিজের লড়খড়ানো শুকনো গলায় পুরনো অভ্যাসবশত কেবল এতটুকুই বলতে পারল, ম্যাডাম, দয়া করে আমার এই ছোট্ট দোকানটা ভেঙে দেবেন না। এই দোকানের সামান্য চা বিক্রি করেই আমি আমার পুরো পৃথিবীটা তিল তিল করে গড়েছিলাম। এটুকু কেড়ে নিলে আমি কোথায় যাব? আমার যে আর কেউ নেই, আমি যে বড্ড একা। বিজনের মুখ থেকে এই কটি কথা শোনা মাত্রই মায়ার ভেতরের এতদিনের সযত্নে লালন করার সমস্ত অহংকার, তার ভুয়ো সামাজিক মর্যাদা এবং তার পদের যত দম্ভ ছিল, তা এক লহমায় তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল। সে তার চারপাশে অবাক হয়ে দাঁড়িয়ে থাকা বিশাল পুলিশ বাহিনীর এবং শত শত মানুষের একটুকুও পরোয়া না করে সরাসরি সেই নোংরা কাদা এবং কয়লার কালিমাখা মেঝেতে বিজনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কোনো দ্বিধা না করে বিজনের সেই ফেটে যাওয়া, সদ্য ঝলসে যাওয়া পা দুটি পরম মমতায় নিজের দু হাতে তুলে নিল। মায়ার নীরব কান্না এখন একটি গগন বিদারী চিৎকারে পরিণত হয়েছিল। তার চোখের অঝোর জল বিজনের পায়ের সেই দগদগে ফোস্কার ওপর পড়ে তার ওপর জমে থাকা সমস্ত ধুলো আর কালিমা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল। মায়া বিজনের প্রশস্ত বুকে নিজের মাথা ঠেকিয়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কান্নাবিজড়িত কণ্ঠে আর্তনাদ করে উঠল, আমাকে তুমি ক্ষমা করে দাও বিজন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সফলতার এই অন্ধ আর নিষ্ঠুর দৌড়ে এত দূরে চলে গিয়েছিলাম যে সেই মানুষটিকেই আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম, যিনি নিজের জীবন বাজি রেখে আমাকে আজকের এই যোগ্য বানিয়েছেন। তুমি না থাকলে আমি তো কবেই অন্ধকারে হারিয়ে যেতাম। আমার এই এসপি পদ, এই চকচকে গাড়ি, এই বিশাল বাংলো, এই ক্ষমতা, সবকিছু একেবারে বেকার আর অর্থহীন যদি তুমিই আজ আমার সাথে না থাকো। তুমি ছাড়া আমি যে ভেতরে ভেতরে একেবারে শূন্য গো। সেই মুহূর্তে বাস টার্মিনালে উপস্থিত থাকা প্রতিটি সাধারণ মানুষ এবং পুলিশের চোখ আবেগে ছলছল করে উঠেছিল, এবং সেখানকার বাতাসে এক অদ্ভুত, পবিত্র ভারী ভাব নেমে এসেছিল, যা পৃথিবীর বুকে সম্পর্কের এই সবচেয়ে বড় এবং অকাট্য সত্যটিকে সবার সামনে উন্মোচিত করছিল। বিজন তার দুর্বল ব্যথায় কাঁপতে থাকা হাতটি পরম স্নেহে মায়ার মাথায় রাখল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু একরাশ প্রশান্তি। বহু বছর পর বিজনের আঙুলের সেই পুরনো জাদুকরী স্পর্শ পেয়ে মায়া তার অন্তরের গভীরে অনুভব করতে পারল যে পৃথিবীর আসল সম্পদ, শান্তি এবং প্রতিষ্ঠা কোনো সাময়িক উচ্চ পদে বা ক্ষমতায় নয়, বরং তা লুকিয়ে থাকে সেই নিঃস্বার্থ ভালোবাসা ও চরম ত্যাগের মধ্যে, যা জীবনের সবচেয়ে বিপরীত ও কঠিন পরিস্থিতিতেও আপনার সঙ্গ কখনো ছাড়ে না। এই হৃদয়স্পর্শী গল্পটি
আমাদের জীবনের এক অত্যন্ত গভীর এবং জীবন পরিবর্তনকারী শিক্ষায় আলোকিত করে। জীবনে পাওয়া সাময়িক সফলতা, ক্ষমতার উচ্চ পদ এবং সমাজের মান প্রতিষ্ঠা তখনই সার্থক এবং সুন্দর হয় যতক্ষণ না আপনি আপনার নিজস্ব শিকড় এবং সেই সব মানুষদের ভুলে যান যারা আপনার অন্ধকার সংগ্রামের দিনগুলোতে নিজেদের সব কিছু বাজি রেখে আপনাকে আলোয় এনেছিলেন। মানুষের জীবনের আসল সম্পদ এবং সম্মান কোনো প্রশাসনিক চেয়ার, ক্ষমতার দাপট বা ফুলে ফেপে ওঠা ব্যাংক ব্যালেন্সে থাকে না, বরং তা লুকিয়ে থাকে সেই বিশ্বস্ত সম্পর্কগুলোর গভীরে এবং নিঃস্বার্থ ত্যাগের সেই মহিমায় যা আপনাকে একেবারে শূন্য থেকে তুলে নিয়ে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়। সফলতার শিখরে পৌঁছে অহংকারে অন্ধ হয়ে নিজের আপনজনদের পেছনে ফেলে দেওয়াটা কোনো জয় নয়, বরং তা হল মানুষের জীবনের সবচেয়ে বড় এবং লজ্জাজনক পরাজয়। যদি বিজনের এই নিঃস্বার্থ ত্যাগ এবং মায়ার এই আত্মবুপলব্ধির গল্পটি আপনার হৃদয়কে সামান্যতম ছুঁয়ে থাকে এবং আপনার চোখকেও সিক্ত করে থাকে, তবে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। এই গল্পটি থেকে আপনি জীবনের কী অমূল্য শিক্ষা পেলেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এমনই আরও অসংখ্য হৃদয়স্পর্শী, জীবনমুখী এবং অনুপ্রেরণামূলক কাহিনীর সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি ছোট্ট সমর্থন আমাদের এই সৎ প্রচেষ্টাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ।